ব্রেকফাস্ট করার হলে ক্যান্টিনে যাব, আপনি আমায় গাড়িতে আনলেন কেন? আর এভাবে আনার মানে কি? সবাই কেমন করে তাকিয়েছিল দেখেছেন? আই ডোন্ট কেয়ার। এখন ওড়নাটা খুলো। হোয়াট? কি বলছেন এসব? অবাক হয়ে। আমি ওড়নাটা মাথা থেকে সরাতে বলছি জাস্ট, অন্য কিছু না। আর কারো সামনে এভাবে মাথায় ওড়না দিয়ে আসবে না। কেন? সবগুলো ছেলে কেমন আহাম্মকের মতো তাকিয়েছিল। স্কার্ফ পরতে পারতে। এভাবে অগোছালো চুলে, ঘুমো ঘুমো চোখে মাথায় লাল ঘোমটা এঁটে ছেলেদের হার্ট অ্যাটাক করাতে চাও? লিসেন, ছেলেরা আমাকে নয় শ্রেয়াকে দেখছিল ওকে। হুহো, এজন্যই তো সাহেলের মুখে মাছি ঢুকে যাচ্ছিল। ও তোমায় চোখ দিয়ে গিলে খাচ্ছিল। ওয়াও, সাহেল ভাইয়া আমায় দেখছিল? রিয়েলি? এত খুশি হচ্ছ কেন? ভ্রু কুচকে। তো খুশি হব না? আম রিয়েলি ক্রাশড অন হিম। ইউ নো হোয়াট, উনি কি কিউট এন্ড সুইট। অনেক ড্যাশিং। আমার কথাটা হয়তো উনার হজম হলো না। হঠাৎই আমার দিকে এগিয়ে এলেন। আমি গাড়ির দরজার সাথে মিশে বসে আছি। শুকনো গলায় বারবার ঢোক গিলে উনার দিকে তাকাচ্ছি, কে জানে আবার কি ভুল বলে ফেললাম। উনি এক হাত সিটে এবং অন্য হাত গাড়ির দরজায় রেখে আমার উপর ঝুঁকে পড়লেন। নীরবে আমার চোখের দিকে তাকিয়ে আছেন। কি অস্বস্তিকর ব্যাপার। আমি নড়েছে উঠতেই উনি আরও এগিয়ে এসে বলে উঠলেন, সাহেল ডাসিন, কিউট, সুইট। তো আমি কি? আপনি তো পুরাই স্ট্রবেরি আইসক্রিম। মনে মনে আপনি ভাইয়া। আমার কথাটা শুনেই হতাশ দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি উনাকে ধাক্কা দিয়ে সরিয়ে জোরে শ্বাস নিতে লাগলাম। উফফ, আরেকটু হলেই তো মরে যেতাম। শ্বাস নিতে নিতে সামনের দিকে তাকাতেই সাহেল ভাইয়াকে দেখতে পেলাম কারো সাথে হেসে গল্প করছেন। আমার অবচেতন মন বলছে শুভ্র ভাইয়া সাহেল ভাইয়ার প্রতি জেলাস। কারণ না জানলেও এই জেলাসনেসটা বাড়িয়ে দিলে কেমন হয়? যেমন ভাবা তেমন কাজ। শুভ্র ভাই চোখ মুখ লাল করে বসে আছেন। উনাকে শুনিয়ে বলে উঠলাম, লুক ভাইয়া, সাহেল ভাইয়াকে নেভি ব্লু শার্টে কি কিউট লাগছে। উফফো, আমি তো আহত। আচ্ছা ভাইয়া, উনার দিকে তাকিয়ে, সাহেল ভাইয়া তো আপনার বেস্ট ফ্রেন্ড, তাহলে একটা কাজ করি, আমি উনাকে পটিয়ে বিয়ে করে ফেলি। তাহলে আপনাদের রিলেশন আরও ক্লোজ হবে। আপনার বোনের হাজবেন্ড বলে কথা, তাই না? আচ্ছা, আমি সাহেল ভাইয়ার কাছে যাই, ওকে? কথাটা বলে গাড়ির দরজায় হাত দিতেই উনি আমার হাতটা জোরে টেনে ধরে চোখ মুখ লাল করে বলে উঠলেন, খবরদার, গাড়ি থেকে নামবে তো। লুক অ্যাট মি ডেমিট। কি পেয়েছ ওর মধ্যে? বলো কি পেয়েছ? কথাটা বলেই গাড়ির সামনের দিকটায় খুব জোরে আঘাত করলেন উনি। এমন কিছু হবে ভাবিনি। আমি চমকে উঠে উনার হাতের দিকে তাকাতেই অবাক হলাম। ব্যান্ডেজ ভিজে রক্ত গড়িয়ে পড়ছে। এটুকু রক্ত তেমন কোনো ব্যাপার না, কিন্তু আমার চোখে ভাসছে সেই রাতের ঘটনা। অনেক রক্ত, চারপাশে অনেক রক্ত। আমি কোনোরকম বলে উঠলাম, রক্ত। উনি আমার কথায় হাতের দিকে ফিরে তাকালেন। হাতের দিক থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়েই ডান হাতে দিয়ে আমাকে নিজের কাছে টেনে নিয়ে মাথাটা চেপে ধরলেন বুকে। স্লো ভয়েজে কানে কানে বলতে লাগলেন, রিল্যাক্স রোদ, টেক আ ডিপ ব্রেথ। কিচ্ছু হয়নি, কিচ্ছু না। চোখ বন্ধ করো, আমার সাথে কথা বলো। আমি কিছুই বলছি না, চুপ করে উনার বুকে মাথা গুজে খামচে ধরে আছি উনার শার্ট। উনি আমাকে ধরে রেখেই রক্তমাখা হাতে সাহেল ভাইয়াকে কল করলেন। হ্যালো সাহেল, তোর সামনেই আমার গাড়ি, প্লিজ গাড়ির কাছে আয়, ইমার্জেন্সি। কিছুক্ষণ পরই সাহেল ভাইয়ার কথা শোনা গেল। কি রে শুভ্র ডাক। হঠাৎ থেমে গিয়ে, সানশাইনকে এভাবে জড়িয়ে ধরে আছিস কেন? লুক অ্যাট মাই হ্যান্ড, ব্লিডিং হচ্ছে, আর ওর ব্লাড ফোবিয়া আছে। প্লিজ ব্যান্ডেজটা চেঞ্জ করে দে। আমি এক হাতে পারবো না। ওহ, ওকে, বাট এমনটা হলে কিভাবে? শুভ্র, তোর রাগটা বেশি বেড়ে গেছে। সেদিন ফারুককে মেরে নিজের ইচ্ছেতে হাতটা কেটে বেহাল দশা করলি। আজ আবার ব্যান্ডেজ খুলতে খুলতে। আজ ইচ্ছে করে করিনি, হয়ে গেছে। উনি আমার চুলে হাত ভুলিয়ে বলে উঠলেন, রোদো পাখি, ভয় পাচ্ছ? আমি মাথা নেড়ে সাই জানালাম, হ্যাঁ পাচ্ছি। উনি মুচকি হেসে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠলেন, আমার বুকের বাপাশে মাথা রাখো, একটা ইন্টারেস্টিং বিষয় আছে ওখানে। রাখো। আমি বাধ্যমেয়ের মতো উনার বাপাশে মাথা রাখলাম। ধূপধূপ ধূপধূপ শব্দ হচ্ছে ক্রমাগত। অনেক ফাস্ট বিট করছে উনার হার্ট।
আমার কাছে সাউন্ডটা মিউজিকের মতো লাগছে। আচ্ছা, এই সাউন্ডে কি কোনো গানের মিউজিক হতে পারে? হঠাৎ উনি কানের কাছে ফিসফিস করে বলে উঠলেন। এখনও ভয় করছে? আমি খেয়াল করলাম আমার আর ভয় লাগছে না। একটুকুও ভয় লাগছে না। আমি মাথা নেড়ে না বলতেই উনি বলে উঠলেন, মাথা নাড়ো কেন? মুখে বলো। আর বোবা হয়ে যেও না প্লিজ। স্পিক আপ। ভয় পাচ্ছি না। আমার কথায় শুভ্র হাসল। সাহেল ভাইয়ার মুখের প্রতিক্রিয়া বুঝতে পারছিলাম না, কারণ উনি কারের বাইরে আমার অপোজিটে দাঁড়িয়ে আছেন। সাহেল ভাইয়া কাজ শেষ করে যেতে নিলেই শুভ্র তাকে খাবার পাঠানোর কথা বলে দিলেন। সাহেল ভাইয়াও মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে গেলেন। আমিও সোজা হয়ে বসলাম। খুব লজ্জা লাগছে আমার। এতক্ষণ আমি উনার এত কাছে ছিলাম, ভাবা যায়? কিছুক্ষণের মধ্যেই একটা ছেলে এলো খাবার নিয়ে। খাবারটা এগিয়ে দিয়েই হাসিমুখে বলে উঠল, সরি ভাই, লেট হয়ে গেছে। আমার দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? আমি জবাব দেওয়ার আগেই শুভ্র বলে উঠল, ও ভালো আছে। তুই এখন যা রাতুল। কিন্তু বাদ সাধলাম আমি। ছেলেটাকে থামিয়ে দিয়ে বলে উঠলাম, এক মিনিট। এই শুভ্র ভাই আপনার কি হয়? জি ভাই লাগে। তাহলে শুভ্র ভাইয়ার বোন আপনার কি লাগবে? ভ্রু নাচিয়ে। বোন লাগবে। বোন লাগলে আমায় ভাবি ডাকেন কোন অ্যাঙ্গেল থেকে? আমি উনার বোন হই, সো নেক্সট টাইম ভাবি ডাকলে খবর আছে যান। জি ভাবি। মাথা নিচু করে। আবার ভাবি, রাগী চোখে। সরি ভাবি। আবার। এই রাতুল তুই যাতো। গো। ছেলেটা 2 সেকেন্ড না দাঁড়িয়ে দিল দৌড়। আমি উনার দিকে রাগী চোখে তাকিয়ে বলে উঠলাম, ওকে যেতে দিলেন কেন? তো বেঁধে রাখতাম, তোমাকে তো জাস্ট ভাবিই ডাকছে। এমন ভাব করছো যেন ওর ভাবি ডাকাতে তুমি ওর ভাইয়ের বাচ্চার মা হয়ে যাচ্ছ। স্টুপিড। ইচ্ছে তো করছে একে খুন করে ফেলি। তবু চুপ করে গেলাম। আপাতত ক্ষুধা লাগছে, একে পরে দেখা যাবে। আমি খাচ্ছি। আর উনি গাড়ির সিটে হেলান দিয়ে গেমস খেলছেন। নিচের ঠোঁটটা কামড়ে ধরে কপাল কুঁচকে স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। আমি উনার দিকে তাকিয়ে থেকেই বলে উঠলাম, শ্রেয়াকে আজ কেমন লাগছিল? আমার কথায় ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়েই বলে উঠলেন, শ্রেয়াকে? উনার কথায় আমি চরম অবাক। একটু আগে নাম পরিচয় শুনে এখনই ভুলে গেছেন। আজব। আমি উনার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলাম, একটু আগে যে মেয়েটার সাথে কথা বলছিলেন, তার নাম শ্রেয়া। ওহ। উনার শুনে মেজাজ খারাপ হয়ে গেল। তবু নিজেকে শান্ত রেখে বলে উঠলাম, শাড়িতে অস্থির লাগছিল না? পুরাই কিউটের দিব্যা। শাড়ি পরেছিল নাকি? গেম খেলতে খেলতে। আপনি এটাও খেয়াল করেননি ও কি পরেছিল? এতক্ষণ কথা বলেও আপনি ওর ড্রেস খেয়াল করলেন না? ওর ড্রেস খেয়াল করে আমার কি লাভ বলো তো? কোনো দরকার আছে? ও জামা পরুক, শাড়ি পরুক, চাইলে কিছুই না পরুক। আই ডোন্ট কেয়ার। উনার কথা শুনে আমি ফিট। থ্যাঙ্ক গড শ্রেয়া এখানে নেই। নয়তো মেয়েটা সুইসাইড করত। যার জন্য এত সাজুগুজু, সে নাকি তাকে খেয়ালি করেনি কি পড়েছিল। ভাবা যায়। আমি খাওয়া থামিয়ে উনার দিকে তাকিয়ে বলে উঠলাম, মিস করলেন? এত সুন্দর মেয়েকে চোখের সামনে রেখেও দেখলেন না? কি সুন্দর লাগছিল। হুমুম অনেক সুন্দর লাগছিল। এলোমেলো চুল, ঘুমু ঘুমু চোখ, মাথায় জড়ানো ওড়নার লাল আভা। পাগল যে হয়ে যায়নি, সেটাই তো অনেক রোদপাখি। আনমনে। কি বললেন? ভ্রু কুচকে। কই কিছু না তো, থতমত খেয়ে। আমি তো শুনলাম আপনি বললেন এলোমেলো চুল। ওর চুল গোছানো ছিল, এলোমেলো ছিল না। চুপচাপ খাও তো। আমার যাকে দরকার তাকে দেখতে পেলেই হলো। শ্রেয়া প্রেয়াকে দিয়ে কি করব? আমি অবাক চোখে তাকিয়ে আছি। তার মানে মেয়েটা শ্রেয়া নয়। তাহলে কি চিত্রা? নো, অবশেষে চিত্রা ঠিকই বলেছিল। জামাই হতে কতক্ষণ? সত্যিই তাই, জামাই হতে কতক্ষণ? দীর্ঘশ্বাস। কফি হাতে ছাদের দোলনায় বসে আছি। মাথা ধরেছে। এই মুহূর্তে মাথা ধরা ভাবটা হালকা হলেও কিছুক্ষণের মধ্যেই তা চূড়ান্ত আকার ধারণ করবে। তাই আগে থেকেই আয়োজন করে বসে আছি। মাথা ব্যথার কারণটা না জানলেও এর লক্ষণটা স্পষ্ট। প্রথমে বিনা কারণে মন খারাপ হবে। মন খারাপ ভাবটা চূড়ান্ত আকার ধারণ করলে শুরু হবে মাথা ব্যথা।
যাকে বলে প্রচণ্ডরকম মাথা ব্যথা। দোলনায় মাথা ঠেকিয়ে একদৃষ্টে আকাশের দিকে তাকিয়ে আছি। রাতের আকাশটাকে উজ্জ্বল করে ফুটিয়ে তুলেছে ওই চাঁদ। সবার থেকে সুন্দর, প্রাণবন্ত, ঠিক শুভ্র ভাইয়ার মতো। আচ্ছা, উনি কি সত্যিই চিত্রাকে পছন্দ করেন? করারই কথা না করে যাবেন কোথায়? চিত্রা যে অসম্ভব রূপবতী একটা মেয়ে। একটা দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে বসে কফির কাপে চুমুক দিলাম। চিত্রাকে শুভ্র ভাইয়ার বউ হিসেবে খারাপ লাগবে না, বরং অসাধারণ মানাবে। আমার ভাবি হিসেবে তো পারফেক্ট। কি মনে করে কল দিয়ে বসলাম চিত্রাকে। হ্যালো। শুভ্র ভাইয়া শ্রেয়াকে নয় তোকে পছন্দ করে চিত্রা। আমার মুখে হঠাৎ এমন কথা শুনে অবাক হলো চিত্রা। কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠল, আর ইউ মেড? আমাকে কেন পছন্দ করতে যাবে বলতো? তুই যে সুন্দরী পছন্দ না করে কই যাব? হালকা হেসে। শোন রোদ, এসব ফাউল কথা বাদ দে। ভাইয়া যদি ভার্সিটিতে আমাদের চীনা পরিচিতদের মাঝে কাউকে ভালোবাসে তাহলে সেটা তুই, নয়তো কেউ না। ভাইয়া তোর কত কেয়ার নেই দেখেছিস? শাট আপ চিতাবাঘ। তুই কেয়ার কই দেখলি? অপমান ছাড়া কিছু করেছি উনি? যত্ত সব। তুই কি জানিস, ফারুক নামের ছেলেটা 10 দিন যাবত আইসিইউতে। এখনও নাকি কোমায়। বুঝতে পারছিস ওর এই পরিণতির কারণ? হুমম, নিশ্চয় শুভ্র ভাই মেরেছে। ঠিকই করেছে, সাকিবকে মারার সাজা। তোর কি মনে হয় না, শুধু সাকিব না অন্য কারো দিকে চোখ তুলে তাকানোর সাজা দেওয়া হয়েছে তাকে? উনি মেয়েদের রেসপেক্ট করেন। আমার জায়গায় অন্য কেউ থাকলেও তাই করতেন। রোদ, কেউ ইচ্ছে করে বুঝাতে না চাইলে তাকে বুঝানো সম্ভব নয়। কোনো কালেই নয়। তুই কেন মানছিস না হি লাইকস ইউ? আজগুবি কথা মানা উচিত না চিত্রা। আমার মধ্যে এমন কিছুই নেই যাতে শুভ্র ভাইয়ের মতো ছেলে আমার প্রেমে পড়বে। এনিওয়ে কথা বলতে ভালো লাগছে না বাই। আরে কিন্তু। চিত্রাকে কিছু বলতে না দিয়েই ফোনটা কেটে দিলাম আমি। ওর এসব অবিশ্বাস্যকর কথা শোনার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। একটুকুও না। কেন ভাবছি আমি এত? গোল্লায় যাক সব। যাকে ইচ্ছে ভালোবাসুক শুভ্র ভাই। যাকে ইচ্ছে বিয়ে করুক। আমার তো কোনো যায় আসে না। তবু কেন বুকে চাপা কষ্ট হচ্ছে। মনে হচ্ছে সব ভেঙে গুড়িয়ে ফেলি। চিৎকার করে কান্না করি। তাতে হয়তো কষ্টটা একটু হলেও লাঘব হবে। হঠাৎ ছাদের দরজায় পায়ের শব্দে ফিরে তাকালাম। বাবা আমার দিকে হাসিমুখে এগিয়ে এসে দোলনার একধারে বসে বলে উঠল, মামনি, তুই কি বড় হয়ে গেছিস? বাবার এমন উদ্ভট প্রশ্নে অবাক চোখে তাকালাম। বাবা হাসিমুখে আবারও বলে উঠলেন, মেয়ে বিয়ে দেওয়ার মতো কষ্টের আর কিছু এই দুনিয়াতে নেই বুঝলি। মনে হয় কলিজাটা কেটে অন্য কাউকে দান করে দিচ্ছি। তবুও দিতে হয়। মেয়ের বাবারা পৃথিবীর শ্রেষ্ঠ অসহায়। এভাবে বলছো কেন বাবা? এমনি ইচ্ছে হলো। এনিওয়ে মামনি, তোর মামু এসেছে। রুহির বিয়ের কথা হবে মেবি। দেখতে দেখতে কিভাবে বড় হয়ে গেল বুঝতেও পারলাম না। তুইও হুট করে বড় হয়ে যাবি নিশ্চয়? মাথায় হাত রেখে। আমি একদম বড় হব না বাবা। আর কারো সাথে যাবও না। তোমার সাথেই থাকব কাদো কাদো হয়ে। হা 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 হা, রাজপুত্র এলে কি আর রাজকন্যার সে খেয়াল থাকবে মামনি? দেখবে উড়ে চলে গেছ। আমিও চাই আমার এই মায়াবতীটিকে একটা রাজপুত্র জয় করে নিয়ে যাক। যে রাজপুত্র রাজকন্যাকে রাজার চেয়েও বেশি ভালোবাসবে। আচ্ছা চল নিচে যাই। সবাই খুঁজবে তো। তুমি যাও বাবা, আমি একটু পড়ি আসছি। একটু একা থাকতে চাই। আর ইউ ওকে প্রিন্সেস? হ্যাঁ বাবা, আই এম ওকে। জাস্ট কোথাও একটা জ্বলছে। আনমনে প্লিজ তুমি যাও তো। ওকে বাবা, যাচ্ছি। তাড়াতাড়ি চলে আসিস মা। হাতের কফিটা ঠান্ডা হয়ে গেছে একদম। মুখে দিতেই মুখটা কুঁচকে উঠছে, তবু মুখে নিচ্ছি বারবার। অদ্ভুত এক কারণে শুভ্র ভাইয়াকে খুন করে ফেলতে ইচ্ছে করছে আমার। অসহ্য লাগছে ওনাকে। মনে হচ্ছে উনি আমার সাথে বর্ষর অপরাধ করেছেন, যার জন্য শুধু ঘৃণাটাই উনার প্রাপ্য। এতদিন তো এমন লাগেনি, তাহলে আজ কেন লাগছে? কেন উনাকে ভেঙেচুরে শেষ করে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে? হুয়াই! আমার ভাবনার জগৎ কাঁপিয়ে দোলনাটা দুলিয়ে কেউ বসে পড়ল পাশে। বিরক্তি নিয়ে তাকাতেই অবাক হলাম আমি। আপনি এখানে? উনি হাসি হাসি মুখে গা এলিয়ে বসে বলে উঠলেন, তো অন্য কাউকে এক্সপেক্ট করেছিলে নাকি? লাইক সাহেল? করলেই বা ক্ষতি কি?
তোমার প্রত্যেকটা কথায় জ্বালা ধরানো। তাহলে শুনেন কেন আমার কথা? প্লিজ আপনি এখান থেকে চলে যা। আমি আপনাকে নিতে পারছি না। কেন নিতে না পারার রিজন? উঠে বসে। আপনাকে দেখলেই আমার কান্না পায়, ভীষণ রকম কান্না। আর এই মুহূর্তে কাঁদতে চাইছি না আমি। সো প্লিজ গো নাও। উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। কিছুক্ষণ পর চোখ ফিরিয়ে নিয়ে আবারও গাইলিয়ে দিয়ে বলে উঠলেন, যাব না, আমার রাগ লাগছে, মারাত্মক রাগ লাগছে। ইচ্ছে হচ্ছে উনাকে ধাক্কা দিয়ে দোলনা থেকে ফেলে দিই। অসভ্য। উনি চোখ বন্ধ করে শুয়ে আছেন। ধবধবে সাদা শার্ট গায়ে তার সাথে যোগ হয়েছে চাঁদের মায়াবী আলো। অগোছালো চুলগুলোও যেন বেশ নিয়ম মেনে অগোছালো হয়ে আছে। ব্ল্যাক জিন্স, হাতের ঘড়িটাও চমৎকার। সারাটা শরীর যেন চকচক করছে ওনার। থুতনির কাছের তিলটাও কত নিখুঁত। উনার দিকে তাকিয়ে থাকতে থাকতেই গলা শুকিয়ে যাচ্ছে আমার। না, এখানে বসে থাকা যাবে না, কিছুতেই না। কথাটা ভেবে যেই না উঠতে যাব ঠিক তখনই একটা কথা মনে পড়ায় আবারও বসে পড়লাম। উনার দিকে তাকিয়ে স্নিগ্ধ স্বরে বললাম, আচ্ছা, আপনার ক্রাশ আইকনের আরেকটু ডিটেল বলবেন? শুনতে ইচ্ছে করছে। আমার কথায় চোখ খুললেন উনি। আমার দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে সোজা হয়ে বসলেন উনি। ডিটেইল? যেমন ওর জুতার নাম্বার, জামার নাম্বার এসব শুনতে চাইছ? একদম না, কোয়ালিটি জানতে চাচ্ছি। আই মিন বিহেভিয়ার। ওর কথা বলতে গেলে এক সেকেন্ডে যা বলা যায় তা হল, সে চরম বোকা। বোকা? অবাক হয়ে। হ্যাঁ বোকা। এই আমি ভদ্র শান্ত একটা ছেলে ওর জন্য টোটালি ডেসপারেট হয়ে গেছি। সেটা ওর চোখে পড়ে না। কদিন পর যখন আমি ওর জন্য পাগল হয়ে যাব, পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরব, তখনও তা তার চোখে পড়বে না। দুনিয়ার সব কিছু সে বুঝে, সব যুক্তি তার কাছে আছে। শুধু আমার বেলায় বুদ্ধির ঘর তার খালি। আমার বেলায় সে বাচ্চা অবুঝ। কেন বুঝে না ভালোবাসি, মারাত্মকরকম ভালোবাসি। বুঝবে না কেন? আপনি ওকে সরাসরি বলে দিলেই তো পারেন। তাহলে সে বুঝতে বাধ্য। সে তবুও বুঝবে না। ওকে যদি সরাসরি বলি, আমার হাতটা টেনে নিয়ে চোখে চোখ রেখে, ভালোবাসি, অনেক ভালোবাসি। তোমার দেওয়া যন্ত্রণায় দেখো মরে যাচ্ছি আমি। তোমাকে পাওয়ার লোভে দেখো কতটা লোভী হয়েছি আমি। তোমার এই চাহনিতে দম বন্ধ হয়ে আসছে আমার। খালি বুকটা ব্যথা করে উঠে প্রতিটা রাতে। একটু কি ভালোবাসা যায় না আমায়? প্লিজজ একটু বাঁচাও আমায়, নয়তো মরে যাব। আমার বাঁচার উপায় তো তুমি। হাতটা ছেড়ে দিয়ে অন্যদিকে তাকিয়ে, তখন সে বলবে, জানো, রিহার্সেল করছেন? শীঘ্রই কাউকে প্রপোজ করবেন বুঝি? উনার কথায় হুহা করে হেসে উঠলাম আমি। সত্যিই কি মেয়েটা এত বোকা? উনি আমার দিকে মুগ্ধ চোখে একদৃষ্টিতে তাকিয়ে আছেন, তৃষ্ণার্ত তার দৃষ্টি। আমি হাসিটা কোনোরকমে চেপে বলে উঠলাম, আপনি এই বোকা মেয়ের জন্য পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবেন? হুমম ঘুরব। এভাবে জ্বালালে শীঘ্রই পাগল হব আমি। ভালোবাসার মতো জ্বালা আর কিছুতে নেই রোদপাখি। নিজেকে ভেঙে গুড়িয়ে দেয় এই ভালোবাসা। মাঝে মাঝে ইচ্ছে করে ওকে মেরে ফেলি, নয়তো নিজে মরে যাই। তবুও যদি একটু শান্তি পাই। এমন হয়? অবাক হয়ে। হুম হয়। আমি ডিসিশন নিয়ে নিয়েছি। এই বোকা মেয়েটাকে খুব শীঘ্রই জোর করে তোলে নিয়ে বিয়ে করে ফেলব। জোর করবেন? অবাক হয়ে। হ্যাঁ, জোর করব। ওর আশায় বসে থাকলে আমায় চিরকুমার থাকতে হবে। তাছাড়া ওকে ছাড়া আমার চলবেও না। আই নিড হার। আমার প্রতিটি মুহূর্তে আমার ওকে চাই। আমি তো চিন্তা করেই রেখেছি বিয়ের পর ওকে নিজের হাতের সাথে বেঁধে রাখব। কোথাও যেতে দেব না। সামনে বসিয়ে শুধু দেখব তাকে। ঈশ্বস। উনার কথায় মন খারাপ লাগছে খুব। সাথে সাথে মেয়েটার প্রতি জেলাস। কত লাকি মেয়েটা যে তাকে শুভ্র ভাই এত ভালোবাসে। আবারও কান্না পাচ্ছে আমার। উফ, কি অসহ্য যন্ত্রণা। আজ আপুর এঙ্গেজমেন্ট। সবাই আজ সকালে এলেও মামু আমায় কাল রাতেই নিজের সাথে নিয়ে চলে এসেছেন। ঘুম ভেঙে কোথায় আছি বুঝতেই 2 মিনিট লাগল। বাইরে তুমুল কথাবার্তার আওয়াজ। মানুষ হয়তো নিজেদের কাজে লেগে গিয়েছে এতক্ষণে। আর আমি পড়ে পড়ে ঘুমুচ্ছি। ছি, কি লজ্জার ব্যাপার। বিছানা থেকে নেমে পাশে থাকা ওড়নাটা গলায় জড়িয়েই বেরিয়ে গেলাম। দরজা খুলে বাইরে বের হতেই দেখি শুভ্র ভাইয়া আর সাহেল ভাইয়া রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছেন। হয়তো ডেকোরেশনের কাজ নিয়ে বিজি। আমায় দেখেই শুভ্র ভাই তাড়াতাড়ি অন্যদিকে ফিরে গেলেন। বুকে হাত দিয়ে বলে উঠলেন,
মারডালা এয়ার। ডট। সাহেল ভাইয়া শুভ্র ভাইয়ের কাঁধে হাত রেখে আমার দিকে তাকিয়ে বেককল মার্কা হাসি দিলেন। তারপর শুভ্রকে ঝাপটে ধরে কানে কানে কিছু একটা বলতে লেগে গেলেন। আমি ওদের এসব অদ্ভুত বিহেভিয়ারের আগা মাথা কিছুই বুঝতে পারছিলাম না। আচ্ছা, ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়নি, মুখে কিছু লেগে নেই তো? উল্টো পায়ে হেঁটে রুমের মধ্যে গিয়েই আয়নার সামনে দাঁড়িয়ে পড়লাম। না, সব তো ঠিকই আছে। অ্যাটলিস্ট হাসির মতো তো কিছু হয়নি। বেশি ঘুমানোর ফলে চোখ, ঠোঁট, মুখ হালকা ফুলে গেছে, এটাই, আর কোনো সমস্যা তো চোখে পড়ছে না। ভাবনা চিন্তা শেষ করে চোখে মুখে পানি দিয়ে আবারও বেরিয়ে এলাম রুম থেকে। শুভ্র ভাই আর সাহেল ভাইয়া ওখানেই দাঁড়ানো, হাতে খাতা কলম নিয়ে কিছু একটা হিসেব করছেন। আমাকে দেখেই শুভ্র ভাইয়া আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। উনার দৃষ্টি অনুসরণ করে বুঝতে পারলাম উনি আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছেন। আমি তাড়াতাড়ি ঠোঁটের উপর হাত রাখলাম। উনি হাতের কলমটা দাঁত দিয়ে কামড়ে ধরে কলমের ক্যাপটা ছাড়িয়ে নিলেন শক্ত একটানে। নিচের ঠোঁট কামড়ে বাঁকা হাসি দিয়ে চলে গেলেন সেখান থেকে। ব্যাপারটায় আমি অবাক। ছি ছি, শুভ্র ভাই ওমন বিহেভ কেন করলেন? হুয়াই, কথাটা ভাবতে ভাবতে সামনে এগুতেই কারো সাথে ধাক্কা খেলাম বলে মনে হলো। বিরক্তি নিয়ে সামনে তাকিয়েই দেখি সাকিব। হাতে ব্যান্ডেজটা এখনও আছে, পায়ে ব্যান্ডেজ নেই, তবে হাঁটতে যে একটু সমস্যা হচ্ছে তা দেখেই বোঝা যাচ্ছে। ডট। আরে সাকিব ভাইয়া, কেমন আছেন? ডট। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাবি? ডট। আবার সেই ভা। ডট। আমার কথাটা শেষ করার আগেই রাতুল নামের ছেলেটা হাজির। আমার সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, ডট, ভাবি, লাল ফুলের ঢালিটা দিতে বলল ভাই। কাল রাতে নাকি আপনার কাছে রেখেছিল। ডট। আমি কিছু বলতে যাব ঠিক তখনই আরেকটা ছেলে এসে বলে উঠল, ডট, ভাবি, লাল ফুলের ঢালির সাথে নাকি ভাইয়ের ওয়ালেটটাও ওখানে পড়েছিল। পেয়েছেন? ভাই তাড়াতাড়ি ওয়ালেটটা দিতে বলল। ডট। এদের কথায় আমি আহাম্মক হয়ে গেলাম। ওদের কথাবার্তা শুনে মনে হচ্ছে আমি তাদের ভাইয়ের বিয়ে করাবো। আমি গলা খাকারি দিয়ে বলে উঠলাম, ডট, আচ্ছা ভাইয়ারা, আমি আপনাদের কোন ভাইয়ের বউ? ডট। ওরা কিছু বলবে ঠিক তখনই শুভ্র এসে ধমকে উঠল, এই তোদের এখানে গল্প জমাতে পাঠাইছি? কাজের কাজ কিছুই করিস না, তাড়াতাড়ি আয়। তৎক্ষণাৎ আমার সামনে থেকে সব হাওয়া। আর আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। ধীরে ধীরে খেয়াল করছি শুধু জুনিয়ররা না, শুভ্র ভাই আর সাহেল ভাই ছাড়া উনার ফ্রেন্ডসরাও মাঝে মাঝে আমায় ভাবি বলে ডাকে। কি একটা বিশ্রী অবস্থা! জামাইয়ের খুঁজ নাই, ননদ দেবরের ছড়াছড়ি। ডট। সেই কখন থেকে চিত্রাকে খুঁজে চলেছি আমি, কিন্তু তার দেখায় নেই। এদিকে এঙ্গেজমেন্ট শুরু হয়ে যেতে চলল। কত কাজ বাকি! উফফো, এই মেয়ে কি শুভ্র ভাইয়ার সাথে রোমাঞ্চ করতে চলে গেছে নাকি? হঠাৎ এক কোনায় চিত্রাকে চোখে পড়ল। ওর কাছে গিয়ে কিছু বলার আগেই মিনমিনয়ে বলে উঠল, ডট, রোদ, আমি চলে যাই, প্লিজ কিছু মনে করিস না। আমার এখানে ভালো লাগছে না মোটেও। ডট। কিন্তু কেন, কিছু হয়েছে কি? ডট। ও আমার কথার জবাবে শুধু না কথাটা বলেই সিঁড়ির দিকে হাঁটা দিল। আমিও ওর পিছু নিলাম। হঠাৎই আদিব ভাইয়া চিত্রার সামনে এসে দাঁড়াল। এই ছেলেটা শুভ্র ভাইয়ার কাজিন। আমি কাছাকাছি যেতেই উনি চিত্রাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ডট, হ্যালো হটি গার্ল, হোয়ার আর ইউ গোয়িং? আই হ্যাভ টু টক টু ইউ। আজকের পার্টিতে তুমি আমার ডান্স পার্টনার হবে, বলেছিলাম তো। তবুও কোথায় যাও? ডট। চিত্রা কাপা কাপা গলায় বলে উঠল, প্লিজ সরুন, আমি বাসায় যাব। ডট। তুমি বললেই তো আর যেতে দিচ্ছি না বেবি। ডট। এই ছেলের এমন অভদ্রের মতো কথা আর সহ্য হলো বা আমার? আরেকটু এগিয়ে গিয়ে বলে উঠলাম, ডট, মিস্টার, এই অসভ্যতামো নিজের বাড়ি গিয়ে দরজা বন্ধ করে করুন, এখানে নয়। ডট। তুমি যদি আমার সাথে দরজার ওপাশে থাকো তো অসভ্যতামো না হয় সেখানেই দেখাবো। চোখ টিপে। ডট। হাউ ডেয়ার ইউ? মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? ডট। খুব ভালো করেই জানি। সো প্লিজ, তুমি এখান থেকে যাও। আপাতত আমি তোমার ফ্রেন্ডের প্রতি ইন্টারেস্টেড, নট ইউ। তোমাকে না হয় কাল। ডট। কথাটা শেষ করার আগেই উনার গালে জোরে সরে চর বসিয়ে দিলাম। মেজাজটা চরমে উঠে গেছে উনার কথায়। চিত্রার হাত ধরে উনার দিকে রাগী চোখে তাকিয়ে চলে এলাম সেখান থেকে। রুমের দিকে পা বাড়াতেই উনি হাত চেপে ধরলেন আমায়। মনে হচ্ছিল এখনই হাতটা মর করে ভেঙে যাবে। ছেলেটা আমার দিকে লাল চোখে তাকিয়ে আমায় দেখে নিবে ধরনের কথা বলে সেখান থেকে চলে গেলেন। চিত্রাকে রুমে নিয়ে শান্ত করে রুম থেকে বের হতেই তুমুল কাণ্ড।
আদিব ভাইয়ের মা অভদ্রের মতো মাকে কথা শোনাচ্ছেন। আমি নাকি আদিব ভাইয়ের সাথে ডলাডলি করতে গেছি। আদিব ভাই মানা করতেই উনার গালে চড় বসিয়েছি। আমার নাকি শিক্ষা নেই, বাবা মা নষ্টামো ছাড়া কিছুই শেখায়নি। আরও কত বাজে কথা। আম্মু এক হাতে মামুর হাত আর অন্য হাতে ভাইয়ার হাত চেপে ধরে আছে। দুজনেই রেগে মেগে লাল। অভ্র ভাইয়া এক কোণায় দাঁড়িয়ে আছেন। ব্যাপারটায় তিনি বিরক্ত কিন্তু কিছু বলছেন না। শুভ্র ভাইয়াকে কোথাও চোখে পড়ল না। আম্মুটা সমাজকে ব্যাপক ভয় পায়। আপুর এঙ্গেজমেন্টে ঝগড়াঝাটি করে মানসম্মান হারাতে চান না। কিন্তু আমি তা মানলে তো। ধৈর্যের সীমা পার হতেই সামনে দাঁড়িয়ে বলে উঠলাম, আপনি নিজের ছেলেকে কতটা শিক্ষা দিয়েছেন, উনার আচরণ তো কোনো ভদ্র সমাজে গ্রহণযোগ্য নয়। এটুকু বলার সাথে সাথেই গালে খুব জোরে চড় বসিয়ে দিল মা। চুপ, একদম চুপ। এখানে কেন এসেছিস? এই অপমান কম হয়েছে যে আরও বাড়াতে এসেছিস। তোর মতো মেয়ে থাকার চেয়ে না থাকায় ভালো ছিল। তোর জন্য আজ মানুষ থুথু দিয়ে যাচ্ছে মুখে। মরে যেতে পারিস না? মার কথায় অবাক চোখে তাকিয়ে আছি আমি। ঠিক তখনই ভাইয়া বলে উঠল, ফাজলামো পেয়েছ মা? ওকে মারলে কেন? এই মহিলা যাতা বলে যবে আর আমাদের শুনতে হবে? আরে এই মহিলাকে দেখেই বোঝা যায় যে এদের ছেলেরা কেমন হবে। ভাইয়ার কথা শেষ না হতেই আম্মু ভাইয়ার গালেও বসিয়ে দিল এক চড়। ভাইয়াকেও শুনতে হলো হাজার কথা। ভাইয়া শান্ত গলায় বলে উঠল, রোদ, ব্যাগ নিয়ে আয়। এই বাড়িতে আর এক মুহূর্ত নয়। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কোনো রকম সেখান থেকে চলে এলাম আমি। ছাদের এক কোণে বসে আছি। ইচ্ছে করছে সত্যি মরে যাই। একদম শেষ করে দিই নিজেকে। আমার থাকা না থাকা তো কারো ম্যাটার করে না। আম্মু সবসময় এমন করে, যারই দোষ থাকুক না কেন সবসময় আমাদের 3 ভাইবোনকেই শাসন করবে। তার ধারণা আমার ছেলেমেয়েকে আমি শাসনে রাখব, অন্যরা কি করছে দেখার বিষয় না। তাই বলে এতগুলো মানুষের সামনে এভাবে বলবে আমায়? রাগটা যেন কিছুতেই কমছে না। সবাইকে খুন করে ফেলতে ইচ্ছে করছে। পাশে একটা ইটের টুকরো পেয়ে সেটাই হাতে চালাতে লাগলাম ক্রমাগত। উদ্দেশ্য হাত কেটে ফালাফালা করব। কিন্তু ইটের টুকরো দিয়ে কি আর হাত কাটে? কিছুক্ষণ চেষ্টা করে টুকরোটা দূরে ছুঁড়ে ফেলে দুহাতে মুখ ঢেকে কাঁদতে লাগলাম। হঠাৎ আমার হাতের উপর কারো হাতের স্পর্শ পেলাম। হাত সরিয়েই দেখি শুভ্র। উনি শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে আমার। উনি কাঁপা কাঁপা হাতটা আমার গালের উপর রাখলেন। ঠান্ডা গলায় বললেন, ডোন্ট ক্রাই। কাঁদবে না। আমার কান্নার গতি যেন আরও বেড়ে গেল। কিছুতেই কন্ট্রোল করতে পারছিলাম না নিজেকে। উনি আমার দিকে তাকিয়েই বলে উঠলেন, রাতুল। জি ভাই। ফোনে শর্টকাট বলছিস? এখন উইথ ডিসক্রিপশন বল। কে কি বলেছে সব শুনতে চাই আমি। রাতুল ভাইয়া এক নিমেষে সবটা বলে গেলেন। সাথে সাথে লাল হয়ে এলো শুভ্র ভাইয়ার চোখ। হুট করে দাঁড়িয়ে আমাকে টেনে দাঁড় করিয়েই হাঁটা দিল। আমি হাঁটতে পারছি না। অনেকক্ষণ বসে থাকায় পা জিনজিন করছে। উনি দুপা এগিয়ে আমায় কোলে তোলে নিয়ে সোজা ড্রয়িং রুমের মাঝখানে নামিয়ে দিলেন। সবাই অবাক চোখে তাকিয়ে আছে। কারও বুঝতে বাকি নেই যে শুভ্র রেগে আছে। মামুকে দেখলাম সে আরও আরাম করে বসলেন। মামানি আগে যেমন বসেছিলেন অমনি বসে রইলেন। শুভ্র ভাইয়া আমার সামনে এসে বললেন, রোদ জুতো খুলো। আমি অবাক চোখে উনার দিকে তাকিয়ে আছি। জুতো খুলব কেন? আমাকে চুপ থাকতে দেখে আবারও বললেন, জুতো খুলো রোদ। কক কেন? জুতো খুলে আদিবের গালে চড় মারবে। খুব শক্ত করে মারবে গো। আমি বিস্মিত চোখে উনার দিকে তাকিয়ে আছি। আদিব ভাইয়া রেগে বলে উঠলেন, শুভ্র, তুমি এই মেয়েকে আমায় মারতে বলছ? এই 2 দিনের ফুপ্পির মেয়ে বেশি প্রিয় হলো তোমার? কি হলো রোদ? আমি তোমায় ওকে মারতে বলছি। দৃঢ় কণ্ঠে। উনার এই কণ্ঠ হয়তো আদিব ভাইয়ার পরিচিত। উনি একটু থতমত খেয়ে গেলেন। আমতা আমতা করে বলে উঠলেন, শুভ্র, আমি এই মেয়েকে কিছুই করিনি। আমি তো চিত্রার সাথে কথা বলছিলাম। মধ্যে থেকে ও চলে এলো। এবার শুভ্র ভাইয়া আদিব ভাইয়ার কলার চেপে ধরলেন। চিৎকার করে বলে উঠলেন, তোর কি মনে হয় আমি কিছু জানি না? চিত্রাকে বাজে কথা কেন বলেছিলি? আচ্ছা বলেছিস, বেশ করেছিস। ট্রাস্ট মি, এই জন্য আমি তোকে জাস্ট জারি দিতাম আর কিছুই করতাম না। কিন্তু তোর বড় ভুল হলো, তুই রোদের হাত ধরেছিস। ধরেছিস না?
তোর সাহস কেমনে হয় ওর হাত ধরার? ওর হাতের কুনুইয়ের নিচে তোর হাতের ছাপ কেন থাকবে? হুয়াই ডট কথাটা বলেই পাশের সোফায় দিলেন এক লাথি। সোফাটা বেশ কিছুটা পিছিয়ে গেল। আমি কাউকে কখনো এত রাগ করতে দেখিনি। কি ভয়ানক অবস্থা! এবার মামু কথা বললেন। আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ডট রোদ, শুভ্র কথামতো কাজ কর, হি ইজ আউট অফ মাইন্ড। আর শুভ্র, কাম ডাউন মাই সান। ডট হোয়াট কাম ডাউন, বাবা? রোদের শরীরে ওর হাতের দাগ কেন থাকবে? ও রোদকে ছুবে কেন? এত সাহস হয় কি করে ওর? ডট আমার মাথাটা যেন ভো ভো করছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। অতিরিক্ত কান্নার কারণে মাথাও ব্যথা করছে ব্যাপকভাবে। সোফার হাতলে হেলান দিয়ে কোনোরকম দাঁড়ালাম। আদিব ভাইয়ের মা ঝনঝনে গলায় শুভ্র ভাইয়ার মাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ডট তুই কিছু বলবি না রানু? আমার ছেলেটাকে যে তোর ছেলে এভাবে অপমান করছে, আর তুই চুপ করে বসে আছিস? ডট কি করতে বলিস আপা? আদিব যেমন আমার ভাগ্নে, রোদও ঠিক তেমনি আমার ভাগ্নি। ওকে অপমান করার সময়ও তো আমি চুপ ছিলাম, এখনও চুপ থাকবো, এটাই স্বাভাবিক। আর আমার ছেলের বিহেভিয়ার নিয়ে আমার কোনো সমস্যা হচ্ছে না। হি ইজ অলওয়েজ রাইট। আমার শুভ্র ভুল কিছু করে না, অ্যাটলিস্ট আমার চোখে তো পড়ছে না। ডট তোর কাছে শুভ্র বিহেভিয়ার ঠিক লাগছে? ডট অবশ্যই ঠিক লাগছে। আদিব যা করে তা তোর কাছে ঠিক মনে হলে আমার ছেলে দোষী কেন হবে? তাকেও আমি 10 মাস 10 দিনই পেটে রেখেছি। ডট এবার আর চোখ খুলে রাখতে পারলাম না। শরীরটা হালকা গতিতে কাঁপছে। ধীরে ধীরে সবটা অন্ধকার হয়ে এলো। তারপর কি হয়েছিল জানি না, তবে আদিব ভাই জুতোর বাড়ি থেকে বেঁচে গিয়েছিল। হা 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 হা। চোখ মিটমিট করে তাকালাম। চোখের সামনে সাদা টাইলস করা ছাদ। ঘরে কোনো সারা শব্দ নেই। চারপাশে চোখ ঘুরিয়ে মনে করতে চেষ্টা করছি অ্যাকচুয়ালি কি ঘটেছিল আমার সাথে। কথাগুলো মনে হতেই শুভ্র ভাইয়াকে একটা থ্যাঙ্কস করছে। একদম গ্রেন্ড থ্যাঙ্কস। কাউকে তোয়াক্কা না করে এমন স্ট্যান্ড কজন নিতে পারে? উনার সবকিছুই ভালো লাগছে আজ। আচ্ছা, আমি কি উনার প্রেমে পড়ে যাচ্ছি? কিন্তু চিত্রাকে পছন্দ করেন, এমনও তো হতে পারে যে উনি আমায় পছন্দ করেন। হতে পারে নাকি? কথাটা ভাবতে ভাবতেই উত্তেজনায় এক লাফে উঠে বসলাম আমি। শরীরটা দুর্বল, কিন্তু উনার কথা চিন্তা করতেই মনে লাড্ডু ফুটছে ক্রমাগত। দরজার বাইরে কারো হাসি আর চাপা কথা শোনা যাচ্ছে। কণ্ঠটা পরিচিত। অসীম কৌতূহল নিয়ে দরজার কাছে যেতেই থমকে দাঁড়ালাম আমি। চিত্রা আর শুভ্র ভাইয়া হাসাহাসি করছে। কি নিয়ে তাদের এত আনন্দ? হাসিটা চেপে শুভ্র ভাইয়া বলে উঠলেন, ডট ভালোবাসি বলে ভালোবাসতে হয় না চিত্রা। ভালোবাসাটা সত্যি হলে উপলব্ধিটা করেই নেওয়া যায়। চেঁচিয়ে পুরো পৃথিবীকে বলতে হবে আমি তোমায় ভালোবাসি তবে তুমি মানবে, এই উক্তিতে আমি বিশ্বাসী নই। আমার ভালোবাসা সত্য হলে, আমি তোমায় সত্যি ভালোবাসলে তোমার কাছে সেই উপলব্ধিটা এমনি চলে আসবে। আমাই রাইট মিস চিত্রা? ডট ইয়েস মিস্টার, ইউ আর অলওয়েজ রাইট। ডট ইয়া হাই নো। ভাব নিয়ে। ডট আপনার স্মাইলটা কিন্তু জোস, একদম প্রেমে পড়ে যাওয়ার মতো। লাজুক ভঙ্গিতে। ডট যেভাবে লজ্জা পাচ্ছ আমিই তো তোমার প্রেমে। ডট এটুকু শোনার পরই উল্টো হেঁটে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। নিজের প্রতি ঘেন্না হচ্ছে, ভয়ানক ঘেন্না। নিজের বান্ধবীর পছন্দের মানুষের দিকেই আমার নজর কি করে গেল? ছি, আমি নিশ্চয় খুব বাজে মেয়ে, খুব বাজে মেয়ে। ওই তো গল্প উপন্যাসে বিশ্বাসঘাতক বান্ধবীদের মতো যাদের দেখলে ঘৃণা লাগে, ঠিক তেমন মেয়ে মনে হচ্ছে নিজেকে। না, এভাবে চলতে পারে না। আই হ্যাভ টু বি স্ট্রং বাট দিস ফিলিংস। এবারও সব দোষ শুভ্র ভাইয়ার ঘাড়ে চাপিয়ে দিতে ইচ্ছে করছে। কেন করেন উনি আমার জন্য এত কিছু? হুয়াই? গ্রিলে রাখা হাতটা কেঁপে উঠছে আমার। কান্নাগুলো ভিড় জমিয়েছে বুকে। ইচ্ছে করছে চিৎকার করে কান্না করি, কেঁদে কেটে বন্যা বানিয়ে ফেলি। আর সেই বন্যায় ভেসে যাক শুভ্র। নিচ থেকে খাবার খাওয়ার ডাক পড়ল। কাপা হাতে চোখে মুখে পানি দিয়ে শক্ত করলাম নিজেকে। শুভ্র ভাইয়া থেকে দূরে থাকতে হবে আমায়, অনেক দূরে। ডট ডট নাস্তার টেবিলে বসে আছি। এতক্ষণে বুঝতে পারছি এখন সকাল। সবাই নীরবে খেয়ে চলেছে। এদের নীরবতাও অসহ্য লাগছে আমার। হঠাৎ করেই বলে উঠলাম আমি, ডট আমি বাসায় যাব এবং এই মুহূর্তে যাব। ডট আমার কথায় যেন সবাই অবাক। মামু শান্ত চোখে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, ডট কি বলছিস? আমরা তো আরও পিকনিকে যাব বলে ঠিক করেছি। অরি, রুহি, রাদিন,
রাহাত সবাই 2 দিন আমাদের বাসায় থাকবে। তার মধ্যে তুই বাসায় যাবি? হ্যাঁ যাব। কে কোথায় থাকলো বা থাকলো না, আই ডোন্ট কেয়ার। তুই কি রেগে আছিস মা? আই এম সরি, আমি তোর হয়ে স্ট্যান্ড নিতে পারিনি। মামুর কথা শেষ না হতেই মামানি বলে উঠলেন। রোদ, আদিব আর আপাত চলে গেছে কাল রাতেই। সে আর তোমাদের ডিস্টার্ব করবে না। তাহলে বাসায় কেন যেতে চাচ্ছ মা? এমনি যাব। আদিব ভাইয়াদের বলুন চলে আসতে। উনাদের জন্য আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি নিজেই নিজের জন্য সমস্যা, সো আই ওয়ান্ট টু গো ব্যাক। মামু এবার অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন। প্লিজ রোদমা যাস না। মামু প্লিজ, তুমি আমায় রিকোয়েস্ট করো না। তোমার রিকোয়েস্ট ফেলতেও পারবো না আবার রাখতেও পারবো না। সো প্লিজ স্টপ দিস এন্ড আই এম গোয়িং। কথাটা বলেই উঠে দাঁড়ালাম চেয়ার থেকে। খাবার টেবিলে শুভ্র ছিল না। থ্যাঙ্ক গড ছিল না, নয়তো যে দম ফুরিয়ে আসতো আমার। এখন ভালোই এখান থেকে বিদেয় হলে বাঁচি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্যাগ গুছাচ্ছি তখনই মা রুমে এলো। কোনোরকম বনিতা না করেই বলে উঠল, তুই যেতে পারবি না। সব সময় তোমার কথা শুনতে হবে এমন কোনো কথা নেই মা। ব্যাগ গুছাতে গুছাতে, তোর মামু কত আশা করে বলল। মার কথায় কেন জানি রাগ উঠে গেল। তাকে মাঝপথেই থামিয়ে দিয়ে বলে উঠলাম, সব সময় তোমাদের ইচ্ছা, আশা, ভালো লাগা দিয়ে চলবে না আমার। আমার ভালো লাগে খারাপ লাগা তো তোমার চোখে পড়ে না কখনো। এভাবে বড়দের মতো কথা বলছিস কেন? তোর বিহেভিয়ার দিন দিন খারাপ হচ্ছে। বলেছ শেষ, এখন প্লিজ যাও এখান থেকে, বিরক্ত লাগছে। আমি প্রচুর রেগে আছি, এখন উল্টো পাল্টা কিছু বলে দিলে তোমার ভালো লাগবে না। সো প্লিজ লিভ। আমি কথা বললেই কি তুই বিরক্ত হোস? মা প্লিজ যাও। রাস্তা ধরে হাঁটছি। সকাল প্রায় 10টা। কর্মমুখর মানুষের ব্যস্ততা চারপাশে। এভাবে উদ্দেশ্যহীন হাঁটায় বেশ মজা আছে। ভিড়ের মধ্যে নিজেকে একটু একলা পাওয়া যায়। হাজার মানুষের ভিড়ে কারো দিকে কারো তাকানোর সময় নেই। সবা যার যার কাজ নিয়ে, চিন্তা নিয়ে ব্যস্ত। এত সময় কোথায় তাদের? ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, নিচে বেগমান পানি। আচ্ছা, এখান থেকে লাফিয়ে পড়লে কি আমি মরে যাব? ইসস, জীবন দুবার পাওয়া গেলে আমি অবশ্যই একবার মরে দেখতাম। মানুষ মরার পর মানুষের কত রিয়েকশন হয়। আমি মারা গেলে সবার কেমন রিয়েকশন হবে জানার খুব ইচ্ছে। আচ্ছা, শুভ্র ভাইয়ার কি খারাপ লাগবে? উনি কি কাঁদবেন? এ মা, ছি ছি, উনি কাঁদতে যাবেন কেন? কি উদ্ভট চিন্তা আমার। ঠিক তখনই তুমুল হর্ন কানে এলো। কেউ একজন ক্রমাগত হর্ন বাজাচ্ছে। ইচ্ছে করছে একটা চর লাগায় লোকটার গায়ে। অত্যন্ত বিরক্তি নিয়ে পেছনে ফিরে তাকালাম। ভাইয়া বাইকের উপর বসে কিউট স্মাইল দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ভাইয়াকে দেখে ভালো লাগলেও মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে বলে উঠলাম, কি চাই? তোকে চাই। মানে? বাইকে উঠে আয়। আজ 2 ভাই বোনে এই শহর থেকে দূরের কোনো গ্রামে ঘুরে আসব। মন একদম ফ্রেশ হয়ে যাবে। আমি যাব না, তুই ফুট এখান থেকে। চল না যাই। না, তোর অফিস নাই, অফিসে যা না। জ্বালাচ্ছিস কেন? আরে রুহির বিয়ের জন্য তো ছুটি নিয়েছি। ছুটিতে অফিস যাব কেন? বিয়ের ছুটি এমনি এমনি যেতে দিলে হয়? কাজে লাগাতে হবে, বুঝেছিস? আজ আমরা গ্রামে গ্রামে ঘুরে মেয়ে খুঁজব। মিশন পাত্রী খোঁজা, বুঝলি? এবার চলে আয় তো, ফাস্ট। ঢাকায় মেয়ে কম পাওয়া যায় যে, ওখান থেকে আনবি। সেটা তুই বুঝবি না, আয় তো।